তো আজকে আমরা বেশ কয়েকটা প্লাগইনস দেখব। তো তার জন্য আমাদের প্রথমে যাওয়া লাগবে আমাদের ড্যাশবোর্ডে। তো আমাদের যে কোনো এলিমেন্টর বা যে কোনো প্যান্থিয়ন বা যে কোনো ওয়েবসাইটেই ওয়ার্ডপ্রেস থাকলে আমরা এই প্লাগইনসের অপশনটা পাই। তো এখান থেকে ইনস্টল প্লাগইনস আমাদের এক্সিস্টিং প্লাগইনগুলোকে দেখতে পাবো এবং অ্যাড প্লাগইনে গেলে আমরা নতুন অ্যাড করতে পারবো। তো যেহেতু আমরা আমাদের অলরেডি একটা ফুড ওয়েবসাইট যেটা আমাদের করা ছিল সেই ওয়েবসাইটে কাজ করতেছি, তো এখানে আমরা অলরেডি কিছু ইনস্টলড প্লাগইনস আমরা পাবো, যেমন এলিমেন্টর আর এলিমেন্টর প্রো। এই দুইটা আমাদের ব্যবহার করা ছিল, আর দুইটা হচ্ছে আমাদের ডিফল্ট প্লাগইন, যেমন এই যে আকিসমেট অ্যান্টি স্প্যাম এবং হ্যালো ডলি, এই দুইটা হচ্ছে আমাদের খুব একটা প্রয়োজনে লাগে না। তো এটা আমরাকে ডিলিট করে দিতে পারি, আমাদের ওয়েবসাইটে কোনো চেঞ্জেস আসবে না। এই দুইটা উল্টো ডিলিট করলে সুবিধাটা কি হবে, যে আমাদের ওয়েবসাইটটা হালকা হয়ে গেছে, আগে ভারী ছিল। আমরা যত প্লাগইন ইনস্টল করব, যত থিম ইনস্টল করব, আমাদের ওয়েবসাইটগুলো ভারী হতে থাকবে ধীরে ধীরে। তো আমরা হালকা রাখার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের ভিউ পেজ। আমরা ভিউ পেজে যাব না, আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট প্লাগইনস দেখব যেগুলো আমাদের অলওয়েজ বিভিন্ন সময় কাজে লাগে। তো প্রথমে আমরা স্টার্ট করি, প্লাগইনসে যাই, অ্যাড প্লাগইনে দিলাম। তো এখন আমরা কি কি ডাউনলোড করতে পারি। ওকে, ফার্স্টে আমরা সার্চ দিই হচ্ছে যে ডব্লিউপি রিসেট। এটার নাম এর লিস্ট আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, যেন আপনারা সবাই পান আর কি। ডব্লিউপি রিসেট, এটাকে আমরা ইনস্টল করি। তারপর ইনস্টল অ্যাক্টিভেট আমরা কোনোটাই এখন করব না, আমরা এগুলোকে সবগুলা পরে অ্যাক্টিভেট করব। ডেকোড বুঝি নাই। হ্যাঁ 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 হ্যাঁ, রেকর্ড হতেছে। অবশ্যই অবশ্যই, কারণ রেকর্ডিং এটা রাখতে হবে কেন, কারণ এই সবগুলা প্লাগইনের নাম মনে নাও থাকতে পারে ক্লাসের পর, এবং হচ্ছে যে ব্যবহার করার যে সিস্টেমটা এক একটা প্লাগইনের মধ্যে এক এক রকম থাকবে। আচ্ছা, তো আমাদের আরেকটা হচ্ছে ডব্লিউপি ভিভিড। ডব্লিউপি ভিভিড না। আচ্ছা, এখন আমরা বেশ কয়েকটা প্লাগইন ইনস্টল করলাম, সেগুলো কি কি সেগুলো আমরা দেখব। তার আগে আমরা একটু রান করি। এই প্লাগইনগুলোকে দেখেন, এগুলোকে সার্চ করে ইনস্টল করে নেন। অল ইন ওয়ান, কন্ট্যাক্ট ফর্ম 7, আমি সবগুলোকে আবার দেখাবো। এলিমেন্টস কিট লাইট, এসেনশিয়াল অ্যাড অন, লিমিট লগ ইন অ্যাটেম্পট, আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর। যেগুলোর সাথে এলিমেন্টরের নাম আছে এগুলো হচ্ছে আমাদের এলিমেন্টরের আলাদা এক্সট্রা উইজেটস অ্যাড করবে। ডব্লিউপি ফর্ম, ডব্লিউপি রিসেট, তারপর হচ্ছে ডব্লিউপি ভিভিড, আর হচ্ছে ইয়স্ট এসিও। তো আমরা যদি আমাদের অ্যাড প্লাগইনসটাকে আবার ওপেন করি নিউ ট্যাবে, দেন আমি দেই, আপনারা দেখেন অল ইন ওয়ান মাইগ্রেশন, এটাকে আপনারা সার্চ করেন। কোনোটাকে অ্যাক্টিভেট করার দরকার নাই, আমরা পরে করব। আর এই ব্যাপারটা একটু দেখেন সবাই, প্রতিটা প্লাগইন একটা কোম্পানি থাকে, যে যেমন বাই সার্ভ মাস্ক, এই জিনিসটাকে আমরা একটু দেখে রাখবো, কারণ কোনো কারণে যদি প্লাগইনের নামটা চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আমরা ওই প্লাগইনটাকে এখানে সার্চ করলে আমরা পাবো না। তখন আমাদের কোম্পানিটাকে দেখতে হবে, অনেক সময় করে এরকম যে কোম্পানি নামটা দেখলে আমরা ইয়ে করতে পারবো। কোম্পানি নেম দিয়ে আমরা সার্চ করবো না, বাট রিনেম যখন হয়ে যাবে, হয়তো লোগোটা সেম থাকবে, বা অনেক সময় হয় আমরা সার্চ করি লোগোটা চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা কোম্পানির নাম এবং এটার নাম এবং লোগো এই তিনটাকে মিলায় ভেরিফাই করবো যে হ্যাঁ এই নাম, এই লোগো আর এই কোম্পানি নেই, তিনটার মধ্যে যে কোনো একটা চেঞ্জ হবে বা দুইটা চেঞ্জ হবে, আর একটা তো সেম থাকবে, তাই। আচ্ছা, এটাকে ইনস্টল করবেন। আর হচ্ছে যে মাইগ্রেশন ব্যাকআপ বাই ডাব্লিউপি ভিভি, তো এখন এটা ডাব্লিউপি ভিভি লিখে সার্চ দিলে আমরা এটা পাবো। এখানে দেখেন ডাব্লিউপি ভিভি একসাথে দিতে হবে, এই যে আমাদের এটা আসলো। আর আমরা হচ্ছে যে ফর্মস ব্যবহার করার জন্য কিছু প্লাগইনস ইউজ করব, সেই ফর্মের গুলোকে দেখি। কন্ট্যাক্ট ফর্ম, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, হ্যাঁ সবগুলোকে আমরা ইনস্টল করব, কোনোটাকে অ্যাক্টিভ করব না, সবগুলোকে ইনস্টল করব। হ্যাঁ, ডব্লিউপি ভিভিড আর ব্যাকআপ মাইগ্রেশন তো একই। দুইটা তো না, ডাব্লিউপি ভিভিডটা হচ্ছে আমি আপনাকে দেখাই, আচ্ছা একটু পরে দেখাই দিছি।
আর আমরা কন্ট্যাক্ট ফর্ম লিখে সার্চ করি, সার্চ করলে পরে আমরা অনেকগুলো ফর্মের প্লাগইন পাবো। আমরা আমাদের ওয়েবসাইটে যে নিউজ লেটারগুলোকে দেখি বা কাস্টমারের ইনফরমেশনগুলোকে যে আমরা অ্যাকসেপ্ট করি, এই ফর্মে যে তারা তাদের তথ্যগুলো দেয় সেগুলো আমরা কোথায় পাই, তার আমরা কিভাবে অ্যাক্সেস করব। বা আমরা বললাম যে আপনার ইমেইলটা আপনারা দেন যে এই প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে, এখন আপনার ইমেলটা দিয়ে যান, আমরা স্টকে আসলে আপনাকে মেইলে জানাবো, আপনার ফোন নাম্বারে আমরা জানাবো। তো এটা কোথায় স্টোর হয় আমাদের, এগুলোর জন্য আমাদের ফর্মসের প্লাগইন লাগে। কন্ট্যাক্ট ফর্ম 7টাকে ইনস্টল করব, ডাব্লিউপি ফর্মসটাকে ইনস্টল করব, আর ফ্লুয়েন্ট ফর্মটাকে ইনস্টল করব। এই তিনটা ফর্মই আমরা ইনস্টল করব। যে কোনো একটা দিয়েই সবগুলা কাজ করা যায়, কিন্তু এগুলোর পেইড এবং ফ্রি কিছু ফিচার্স আছে। আর তাছাড়া আমাদের ছোট কাজের জন্য কোন প্লাগইন, বড় কাজের জন্য কোন প্লাগইন, মাল্টি ফর্মের জন্য কোন প্লাগইন, মাল্টি স্টেপ ফর্ম, তো সেগুলো আমরা দেখার জন্য আলাদা আলাদা রাখতেছি। আর আরও একটা নিয়ে নেবেন, সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসিও, এটাকেও আমরা ইনস্টল করব। ওকে, আমরা হচ্ছে আরও কিছু প্লাগইনস রাখবো, সেটা হচ্ছে যে আমাদের ক্যাশ ফাইলের জন্য একটা রাখবো। অপটিমাইজ ভালো, ডব্লিউপি সুপার ক্যাশ এটাও ভালো, এটাকে আমরা ইনস্টল করি। বাই অটোমেটিক, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই প্লাগইনগুলোকে ইনস্টল করলাম, কিন্তু কোনোটাকে আমরা অ্যাক্টিভেট করি নাই। আমাদের যেগুলো লাগবে সেগুলোকে আমরা অ্যাক্টিভেট করে করে এখন দেখব। তো প্রথমে আমরা এই একটা প্লাগইনকে দেখি, এটা হচ্ছে ডব্লিউপি রিসেট, এটাকে অ্যাক্টিভেট করি। এবং এটার কাজ কি, আমরা যখন একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করি আমাদের লিঙ্কে বা আমরা কোথাও যে কোনো জায়গায় যখন আমরা হোস্টিংয়ের মধ্যে ফ্রেশ ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করি, সেখানে একটা প্রবলেম হয়, সেখানে আমরা কোনো কাজ করলে ওয়েবসাইটটা বিজি হয়ে যায়। যেমন আমার অলরেডি এই ওয়েবসাইটে অনেকগুলো প্লাগইন আছে এবং থিম ইনস্টল করা আছে, কিন্তু আমি যদি চাই যে একটা ফ্রেশ থিম হোক বা ইনস্টল করার পর পর, যেমন আমাদের কোনো থিম থাকে না, কোনো প্লাগইন থাকে না, আমাদের ওয়েবসাইটে একটা ব্ল্যাঙ্ক থাকে, আমি যদি এত কিছু ইনস্টল করার পর এটাকে আমি আবার ব্ল্যাঙ্ক করতে চাই, আবার খালি করতে চাই, তখন যেমন আমার মিডিয়াতে প্রচুর ফাইল চলে আসবে একটু ব্যবহার করার পর, আমি চাই আমার এই লিঙ্কটা সেম থাকবে, বাট এই সেম লিঙ্কের মধ্যে ওয়ার্ডপ্রেসটা রিসেট হবে। মানে ওয়ার্ডপ্রেসটা মাত্র ফ্রেশ ইনস্টল করার পর যেমন ছিল সেমন আমরা রাখতে চাই, তখন আমাদের ডব্লিউপি রিসেট প্লাগইনটা কাজে লাগে। তো এটাকে তো আমি অ্যাক্টিভেট করলাম, প্লাগইনস থেকে ডব্লিউপি রিসেটকে অ্যাক্টিভেট করলাম, তারপর এটা গায়েব হয়ে গেল। এখন এটা কোথায় আছে, এটা আমরা সেটিংসে যাব, না টুলসে যাব, আমরা টুলসের লাস্টে রিসেটটাকে খুঁজে পাবো। আর যদি এরকম হয় যে আমরা খুঁজে পাইতেছি না, ডাব্লিউপি রিসেট ইনস্টল করছি, তখন আমরা দেবো যে ওপেন ডাব্লিউপি রিসেট টুল, এখানে ক্লিক দিলাম। তো এই প্লাগইনের কাজটা কি, এই প্লাগইনের কাজটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটাকে রিসেট করা, মানে একদম ব্যবহার করার পর এটা যেমন অনেক ইউজ একটা ওয়েবসাইট হয়ে আছে, এই সবগুলা কন্টেন্টকে আমরা ক্লিয়ার করতে চাই, ফুল ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস হয়ে যাবে যখন আমরা এই রিসেট প্লাগইনটাকে দিব। খুবই সিম্পল, এখানে টাইপ করতে হবে REACT, তারপর রিসেট সাইট দিতে হবে। কিন্তু এটা আমি করব না, আর এখানে দেখেন রিঅ্যাক্টিভেট অল প্লাগইনস, এটাকে আমরা আনটিক করব বা টিক করব আমাদের প্রয়োজন অনুযায়ী। বর্তমানে যে থিম হ্যালো এলিমেন্টর দেয়া আছে, এটাকে কি আমি রাখতে চাই না কি চাই না সেটাও আমরা দেখতে পারবো এখান থেকে। তো এইটাকে আমরা রিসেট লিখে যদি আমরা রিসেট সাইট দিই, তাহলে এটা এখন রিসেট হয়ে যাবে। আর রিসেট আমি এখন করবো না, কারণ আমার তো নতুন ওয়ার্ডপ্রেসের দরকার নাই, মাত্র যে প্লাগইনগুলো ইনস্টল করলাম সব চলে যাবে। তো ডাব্লিউপি রিসেট থেকে আমরা রিসেট সাইট দিলে মেইনলি এই যে ইউ ক্যান নট আন্ডো, রিসেট হয়ে গেলে এটা আর কিছু করা যাবে না, ওয়েবসাইটটা পুরো নতুন হয়ে যাবে, ফ্রেশ। এটা ছিল আমাদের ফার্স্ট এই প্লাগইনটার কাজ। তো রিসেটটা আমাদের বিভিন্ন সময় অনেক কাজে লাগে, তো ওটা আমরা করতে পারি। আর আরেকটা ব্যাপার আমাদের খুবই সিরিয়াসলি যেটা করতে হয়, সেটা হচ্ছে যে ওয়েবসাইট ব্যাকআপ এবং মাইগ্রেশন। অর্থাৎ আমার যে ওয়েবসাইটটা আছে, এই সেম ওয়েবসাইটটা আমি আপনাকে দিতে চাই। এখানে আমার লিঙ্কে আছে, এটা ডেভ এলিমেন্টর তাসির প্যান্থিয়র সাইট আইওতে, এখান থেকে আমি আপনার এলিমেন্টর এটা দিতে চাই, বা আপনার আমি লিঙ্কে এটা আমি দিতে চাই। কিভাবে দিব, তখন আমি করবো কি, আমার টোটাল ওয়েবসাইটটাকে আমি ব্যাকআপ নিব। তো আমাকে একটা ফাইল দিবে, এই ফাইলটা আপনার লিঙ্কে আপনি আপলোড করলে এই ওয়েবসাইটটা আপনার কাছে চলে যাবে। আমরা যখন সাইট ট্রান্সফার করি সেম ওয়েতে করি,
যেমন এই রেস্টুরেন্টের ওয়েবসাইটের নাম যদি আমি দেই যে রেস্টুরেন্ট.com, এই লিঙ্কে কোনো ওয়েবসাইট নাই সাপোজ, আর আমার এই লিঙ্কে একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট আছে। এখন আমি লিঙ্কটাকে ট্রান্সফার করব কিভাবে? সাইট ট্রান্সফার করার জন্য আমাদের ব্যাকআপ এবং মাইগ্রেশন করা লাগে। ব্যাকআপটা নেওয়া লাগে আমাদের নিজের কাজের জন্য। আমি একজন ডেভেলপার হিসেবে আমি আপনাকে একটা ডেভেলপার হিসেবে আমি ফাইল দিলাম যে আমার ফাইলটা আপনি নেন, কোনো কাজ করেন। আপনি অন্য একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট করতে চান, এখানে ধরেন 50% সিমিলার, অর্ধেকটাই মিলে, তো আপনি জাস্ট টুকটাক কিছু চেঞ্জেস করবেন। তো আপনি আমার ওয়েবসাইটটাকে ব্যাকআপ নিলেন, আমি ব্যাকআপটা আপনাকে দিয়ে দিলাম, পরে আপনি এটা ইনস্টল করলেন। তো আমরা ব্যাকআপ এবং ইনস্টলটা কিভাবে করব? সরাসরি যদি আমরা দেখতে যাই, এখানে গেলাম, দুইটা প্লাগইনে কাজটা করা যায়। WP Vivid ব্যাকআপ প্লাগইন, এইটাকে আমরা অ্যাক্টিভেট করি এবং অল ইন ওয়ান মাইগ্রেশন এটাকে আমরা অ্যাক্টিভেট করি। অল ইন ওয়ান মাইগ্রেশনের এখানে দেখেন আমার দুইটা অপশন চলে আসছে অলরেডি বাম পাশে, অল ইন ওয়ান মাইগ্রেশন এবং WP Vivid ব্যাকআপ। তো অল ইন ওয়ান মাইগ্রেশনে যদি আমি যাই, আপনারা দেখবেন যে খুবই সিম্পল একটা ইন্টারফেস। এখানে ইম্পোর্ট আর ব্যাকআপ আর এক্সপোর্ট, এই তিনটা অপশন আছে। তো আমার ওয়েবসাইট যখন আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট সাইট টু ফাইল, আমি যদি এটা দিই, তাহলে আমার ওয়েবসাইটটা একটা ফাইল আকারে সেভ হয়ে যাবে এবং ওই ফাইলটাকে আমি ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করার পর এটাকে আমি আমার অন্য ওয়েবসাইটে আপলোড করতে পারবো। এই যে দেখেন আমার এই টোটাল ওয়েবসাইটের সাইজ 324 মেগাবাইট, এটা ডাউনলোড হয়ে গেছে আমি এক্সপোর্ট করার পর। তো এখন সাপোজ আমার কাছে এই ফাইলটা আছে অলরেডি, এটাকে আমি কোনো একটা খালি ওয়েবসাইটে রাখতে চাই, কিভাবে রাখবো? ওই ওয়েবসাইটে প্রথমে আমি যাব, যাওয়ার পর WP Vivid বা অল ইন ওয়ান মাইগ্রেশন এটাকে আমরা ইনস্টল করব। তারপর আমরা দিব ইম্পোর্ট ফর্ম। আমি যদি এখানে ফাইল দেই, আমরা যে ফাইলটা সেভ করলাম ওই সেভ ফাইলটাকে আমরা কিন্তু আনতে পারি। এই যে দেখেন WPress এরকম একটা ফরম্যাট থাকবে, service.tasinrahman.wpress, এরকম WPress ফরম্যাট একটা ফাইল সেভ হবে। এই ফাইলটাকে যদি এখন আমি ইম্পোর্ট করি, এটা আলাদা একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইট এখানে চলে আসবে, কিন্তু আমি এটা চাই না, তাই ক্যান্সেল দিব। আর তাছাড়া ফ্রি ভার্সনে 100 মেগাবাইটের বেশি দিতে চায় না, এটা একটা ঝামেলা আছে, সেটাকে আমরা সলভ করে নেব পরে, কোনো প্রবলেম নেই। তো এই জন্য আমরা অল ইন ওয়ান মাইগ্রেশনের ব্যাপারটা দেখলাম, কীভাবে মাইগ্রেট করতে হয় একটা ফাইল, দুই ওয়েবসাইট। প্রথম ওয়েবসাইটে আমি ডাউনলোড করলাম, সেকেন্ড ওয়েবসাইটে আমি আপলোড করলাম, তাই এটা আমার হয়ে যাবে। আমরা যদি WP Vivid-এ যাই, সেম সিস্টেম দেখেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর একই সাথে এখানে আছে, এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো এখানে দেখেন ডাটাবেস প্লাস ফাইলস, সব কিছুকে সেভ টু লোকাল, তারপরে আবার ওয়ার্ডপ্রেস ফাইল, এক্সক্লুড দ্য ডাটাবেস, অথবা অনলি ডাটাবেসটাকেও আপনি নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। তো আমরা এখান থেকে এইটাকে ব্যাকআপ নাওয়ে যদি ক্লিক করি, দেখেন তাইলে আমার হবে কি, এটা ব্যাকআপ হবে। তো এখানে ব্যাকআপটা স্টার্ট হইতেছে, এই যে উপরে এখানে ব্যাকআপটা শুরু হয়ে গেছে। আর এই যে নিচে দেখেন আপলোড নামে একটা অপশন আছে, ব্যাকআপস নামেও একটা অপশন আছে। আমার যখন একটা ব্যাকআপ কমপ্লিট হবে, হওয়ার পর আমার এই লিস্টের মধ্যে এই ব্যাকআপের একটা ফাইল চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। আর লাস্ট ক্লাসে যে আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমরা যদি আপডেট দিই, কোনো কিছু আপডেট দিলে আমাদের ওয়েবসাইট নষ্ট হয়ে যেতে পারে, অটো আপডেট, কোনো থিম বা প্লাগইন এগুলা কিছু যদি আসে, তো যেন আমাদের ওয়েবসাইট নষ্ট না হয় বা ঝামেলা হলে যেন আমরা ঠিক করতে পারি, সেজন্য সেফটি পারপাসে আমরা ব্যাকআপ রাখতে পারি। যেমন এই ভিভিডে যে আমি ব্যাকআপটা নিলাম, এই যে ব্যাকআপটা, এটা কিন্তু আমার ওয়ার্ডপ্রেসেই সেভ হয়ে আছে, এটা কিন্তু আমার ল্যাপটপে বা পিসিতে অফলাইনে সেভ হয় নাই। তো আমি এখন এইটাকে যে কাজটা করতে পারি, আমি যদি রিস্টোর করি, ধরেন আমি এই ওয়েবসাইটে গেলাম, এখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ করলাম, আমি কোনো কিছু চেঞ্জ করার পর আমি যদি আবার রিস্টোর করি, ওয়েবসাইটটা আবার এই ব্যাকআপ ফাইলের মতো হয়ে যাবে।
এই ব্যাকআপ ফাইলে সাপোজ আমার 10টা প্লাগইন ইনস্টল করা আছে, আমি ডাব্লিউপি রিসেট করলাম, তারপরেও আমি এটাকে রিস্টোর করতে পারবো, এটা আমার কোনো সমস্যা হবে না। আর এই যে ব্যাকআপ ফাইলটা, এটাকে আমি ডাউনলোডও করতে পারি। এটাকে দেখেন আমি ডাউনলোড দিলাম, এই যে এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করলাম, তো একটু লোড হবে, এরপর ডাউনলোড স্টার্ট হবে। এই যে ডাউনলোডের জন্য চলে আসছে। এই 108 মেগাবাইট এটা হচ্ছে আমার এই ওয়েবসাইটের সাইজ। তো দেখেন আমি কেন হচ্ছে যে অল ইন ওয়ানটা ইউজ করি নাই, এখানে ফ্রি ভার্সন একটা লিমিট আছে আপনি কতটুকু ডাউনলোড বা আপলোড করতে পারবেন, এই এক প্রবলেম। অ্যান্ড সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে সাইজ ছিল 300 মেগাবাইট, যদি আপনাদের মনে থাকে যে এটা যখন আমি ব্যাকআপ নেই 300 এমবির একটা ফাইল ছিল, আর আমার ভিভিডের ফাইলের সাইজ দেখেন 108 মেগাবাইট, তো এটা সাইজও কম হয়, তাই ভালো। তো আমাদের এই ওয়েবসাইটে আমি ব্যাকআপটাকে করলাম, আমি এটাকে যদি আপলোড করতে চাই, এই যে আমি ড্রপে ফাইল দিব, এখান থেকে আমি আপলোড দিতে পারবো, কম্প্রেসডে গেলে এটাকে আমি এই যে, কিন্তু এটার ফাইলের ফরম্যাটটা কি দেখেন, ডট জিপ নামটা দেখেন, এই যে নামটা হচ্ছে লাস্টে ডট জিপ, কিন্তু অল ইন ওয়ানে যেটাকে আমরা ব্যাকআপ করছিলাম সেটার নাম ছিল ডট ডব্লিউ প্রেস। তো এটাকে আমরা খেয়াল রাখবো যে যেই প্লাগইনে আমার ব্যাকআপ নেওয়া আমাকে সেম প্লাগইনেই আপলোড করতে হবে। আমি অল ইন ওয়ান প্লাগইনে ব্যাকআপ নিব, ভিভিডে আপলোড দিব, এটা হবে না। আর ভিভিডে ব্যাকআপ নিব, অল ইন ওয়ানে আপলোড দিব, এটাও হবে না। তো সেম টু সেম রাখতে হবে। তো এখন দেখাই, আমার এই ওয়েবসাইটে অনেক কিছু আছে, তাই না? এই যে কতগুলা প্লাগইন, একটা হোম পেজ। কিন্তু আমি যদি এখন এটাকে রিসেট করি, দেখেন আমি ডব্লিউপি রিসেটে গেলাম, যাওয়ার পর আমি রিঅ্যাক্টিভেটটা দিই যে আমার হ্যালো এলিমেন্টর থিমটাকে আমি আবার অ্যাক্টিভেট করে ফেলব। এবার দেখেন আমি RESET রিসেট দিলাম। এখন আমার যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে আমি রিসেট করার পর এটা ক্লিয়ার হয়ে যাবে, রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। তো এখন আমার ওয়ার্ডপ্রেসে কোনোটাই থাকবে না, টোটাল ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমার কোনো সমস্যা নাই, কারণ আমি ব্যাকআপ নিয়ে রাখছি। তো এখন দেখেন আমি যদি আমার হোম পেজটাকে ভিজিট করি, দেখতেছেন সবাই আপনার এটা, এই যে দেখেন আমার কিন্তু এখন টোটাল যে রেস্টুরেন্টের ওয়েবসাইটটা ছিল সেটা চলে গেছে, কারণ আমি রিসেট করলাম। এখন দেখাই ইন্টারেস্টিং ব্যাপারটা, যদি আমরা প্লাগইনসে যাই, প্লাগইনগুলোকে আমরা পাবো, বাট ইনস্টলড অবস্থায় কোনোটাই নাই, শুধুমাত্র ডব্লিউপি রিসেট ইনস্টলড অবস্থায় আছে, কারণ এটা যদি ইনস্টল না থাকতো ওটা রিসেট করতে পারতো না। আমরা আমাদের পেজেসে যাই, আমাদের কোনো পেজ ক্রিয়েট করা নাই, আমাদের মিডিয়াও খালি হয়ে গেছে, তো আমাদের কোনো কিছুই নাই এখন। তো এখন আমরা করব কি, আমরা ভিভিড একটু একটা ব্যাকআপ নিয়ে রাখছিলাম, আমরা ভিভিডটাকে আবার অ্যাক্টিভেট করি। তারপর এখানে আমি যাই, আমার দেখেন ব্যাকআপ অ্যান্ড আপলোডে কোনো কিছু নাই, কারণ এটা একটা নতুন ওয়েবসাইটে নতুন প্লাগইন। তো আমরা যদি আপলোডে যাই, আপলোড করার পর আমি যদি কম্প্রেসডে যাই, আমার ব্যাকআপ ফাইলটাকে এখানে দেই, দ্য ব্যাকআপ অলরেডি এক্সিস্ট ইন দ্য টার্গেট ফোল্ডার। আচ্ছা, ব্যাকআপ ফাইলটা আমার এখানে অলরেডি এক্সিস্ট করতেছে, এরকমটা বলা হইতেছে। স্ক্যান, আচ্ছা স্ক্যান আপলোডেড ব্যাকআপ অ্যান্ড রিসিভ ব্যাকআপ। আচ্ছা, এটাকে আমরা একটু স্ক্যান করি, এই যে দেখেন, তাহলে কিন্তু আমার চলে আসছে। আমি যখন আমার ওয়েবসাইটে আবার ভিভিডটাকে ইনস্টল করলাম, রিসেট করার পরেও এই ব্যাকআপ ফাইলটা যেহেতু আমি আমার সি প্যানেলের ফাইল ম্যানেজারে নিয়ে রাখছিলাম, তো সি প্যানেলের ফাইল ম্যানেজার থেকে এটাকে সে পাইছে, খুঁজে পাওয়ার কারণে আমাকে এটা আর আপলোড করতে হয় নাই। কিন্তু আমি ডাব্লিউপি ভিভিড ইনস্টল করলাম, এরপরে এটাকে আমি আবার রিস্টোর যদি করি, দেখেন আমি এখন এটাকে রিস্টোর দিলে আমার ওয়েবসাইটটা কিন্তু বর্তমানে খালি, এই যে কিচ্ছু নাই। কিন্তু এটাকে যদি আমি রিস্টোর করি, তখন আমি যেই অবস্থায় বা যেই স্টেটে আমার ওয়েবসাইটের ব্যাকআপটা নেই, সেম স্টেটে এটা আবার চলে আসবে। আপনারা দুজন কি দেখতেছেন? আচ্ছা আচ্ছা, ওইটা ইনস্টল করলেও সমস্যা নাই, কারণ আমাদের জাস্ট প্লাগইনের ফাংশনগুলো কিভাবে কাজ করে ওইটা দেখার বিষয়। তো একটা ওয়েবসাইটের ব্যাকআপ যখন আমরা নেই, এটা সাইজটা ডিপেন্ড করে কিসের উপর, সাইজ ডিপেন্ড করে
সাইজ ডিপেন্ড করবে আপনার ইমেজ, মিডিয়া এগুলোর উপর মেইনলি। কারণ একটা ওয়ার্ডপ্রেসের বেসিক সাইজ আছে, আমার যদি একটা ওয়েবসাইটে 10টা ছবি থাকে তাইলে ওটার সাইজ বেশি হবে। এই যে দেখেন এখন রিস্টোর কমপ্লিটেড সাকসেসফুলি, আপনি এই জিনিসগুলো একটু দেখেন, তাইলে ওটা ইনস্টল করতে পারবেন, পরে প্রবলেম নেই, বা ইনস্টল দিয়ে এদিকে দেখেন বিষয়টা কি হয়। রিস্টোর কমপ্লিটেড, এটাকে যদি আমি ওকে দেই, এই যে আমার এখন আবার লগ আউট হয়ে গেছে। কারণ আমি যখন একটা ওয়েবসাইটকে ব্যাকআপ দিব এবং রিস্টোর করব, রিস্টোর করার পরে আমি যেই ওয়েবসাইটের ব্যাকআপ নিছি সেই ওয়েবসাইটের আইডি এবং পাসওয়ার্ড আমাকে দেওয়া লাগবে। আমি আর নতুন ওয়ার্ডপ্রেসের যে আইডি পাসওয়ার্ড ওইটা কাজ করবে না, ব্যাকআপ আমি জান নিছি, ব্যাকআপের আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে, তাই এটা লগ আউট হয়ে যাবে অটোমেটিক। তো আমি ব্যাকআপের আইডি পাসওয়ার্ড দিই, আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এখন আমার এই ওয়েবসাইটটা খালি, বাট আমার ব্যাকআপ ফাইল ছিল, আমি ব্যাকআপ ফাইলটাকে রিস্টোর করছি। তো এখন দেখি যে আমি ব্যাকআপ ফাইলটাকে রিস্টোর করার পরে আমার ওয়েবসাইটটা আবার আগের মতো হয়েছে কিনা। এই যে দেখেন এটাকে আমি রিসেট করে ফেলছি, সব খালি হয়ে গেছে, এটাকে আমি আবার রিস্টোর করলাম, এটা আমার আবার এরকম হয়ে গেল। তো কোনো কারণে আমাদের ক্লায়েন্টকে যদি আমরা ওয়েবসাইট দিয়ে দিই, দেওয়ার পর সে সাপোজ কোনো কিছু উল্টাপাল্টা করলো, একটা বাটন নষ্ট করে ফেললো, বা এমন কোনো প্রবলেম সে করছে যেটা আমরা জানি না, দেখতেছি সাইটটা নষ্ট, তখন সে বললো যে আপনি সাইটটা ঠিক করে দেন। তখন আমরা করব কি, মেইনলি গুড প্র্যাকটিস হলো সবগুলো ওয়েবসাইটে একটা ব্যাকআপ নিজের কাছে রাখা। তো আপনাকে আমি ওয়েবসাইট দিয়ে দিছি, আপনি 6 মাস পরে আসছেন, বললেন যে ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেছে, ঠিক করে দেন, আমি জাস্ট তাকে ব্যাকআপটাকে রিস্টোর করে দিব, তাইলেই তো তার প্রপার ভার্সনটা সে পাবে। কিন্তু তার কাছে তখন আমি একটা ভালো অ্যামাউন্ট চার্জ করতে পারবো, যে আপনার ওয়েবসাইটে 10টা সমস্যা ছিল, আমি 10টা সমস্যার সমাধান করে দিচ্ছি। আসলে 10টা সমস্যার সমাধান হয়েছে ঠিকই, কিন্তু এটা আমি করি নাই, আমার কাছে ফাইলটা আগে থেকে রাখা ছিল। তো সাধারণত কোনো ক্লায়েন্টকে সার্চ করলে এরপরে 1-1.5 বছর ফাইলগুলোকে রাখতে পারে, 1-2 এমবির ফাইল তো, তো ওগুলো রাখলে প্রবলেম নেই। আর তাছাড়া ক্লায়েন্টদের কাজগুলোকে আমি পোর্টফোলিওতে কিভাবে রাখছি, সাপোজ আমি যদি আমার পোর্টফোলিওতে যাই, তো এই সেম ওয়েবসাইট কার রেন্টাল যে ওয়েবসাইটটা, এটা আমার ওয়েবসাইটেও রানিং, যে carrental.tasinrahman.com, কিন্তু ওর যে ওয়েবসাইটটা, এই যে উচ্চারণও করতে পারে না এই নামের যে ওয়েবসাইটটা আছে, যেটাই হোক নেদারল্যান্ডের ওয়েবসাইট, এই ওয়েবসাইটেও কিন্তু সেম টু সেম এই ওয়েবসাইটটাই আছে। আমার এখানে যদি আপনারা কেউ বুকিং দেন, তাইলেও কিন্তু ইমেলটা যাওয়ার কথা, আমি জাস্ট ইমেলটা ডিসেবল করে রাখছি, কারণ তা না হলে এটা যেই ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনার এখানে ফর্ম ফিল আপ করলে ওর কাছে ইমেল যাবে যে গাড়ি বুক করতে যেতেছে। যেহেতু এটা আমার পোর্টফোলিওতে আছে, আমি জাস্ট এই ফর্মের ভিতরে ইমেলটাকে ডিসেবল করে দিয়েছি, যেন সাবমিট করলে সাবমিট না হয়। আর পুরো ওয়েবসাইটটা কিন্তু সেম। তো সেম কিভাবে আছে, যে ওর জন্য আমি ওয়েবসাইটটা বানাইছি, একটা ব্যাকআপ নিছি, ব্যাকআপটাকে আমি এই যে এই নামের যে জায়গাটা carrental.tasinrahman.com, এইখানে আমি রিস্টোর করছি এটা, তাই ওয়েবসাইটে সেম টু সেম ওর এখানেও আছে, আমার এখানেও আছে। আর আমি যে মাত্র ব্যাকআপ ফাইলটা ডাউনলোড করলাম, এই ডাউনলোড করা ব্যাকআপ ফাইলটা, এই যেমন আমি WPVটা এখানে আপলোড করতে গেছিলাম, তো এটাকে যদি আমি এখানে আপলোড না দিই, এবং আপনি যদি আপনার কোনো লিঙ্ক ওপেন করেন, সেখানে এটাকে আপলোড দেন, এই ওয়েবসাইটটা সেম টু সেম আপনার এখানেও চলে আসবে। তো ওয়ার্ডপ্রেসের মজার ব্যাপারটা এইটা, যে আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় না, আমরা জাস্ট যে কোনো ওয়েবসাইটের শেষে WP অ্যাডমিন দেই, দেওয়ার পর আমরা লগ ইন করতে পারি। লগ ইন করার পর আমরা যদি ব্যাকআপ ফাইল দেই, তো আমাদের রিপিটেটিভ কাজগুলো আর করতে হয় না। যেমন আপনার ক্যারিয়ার আজকে থেকে স্টার্ট হইলো, আপনি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট বানাইলেন, 1 বছরের মধ্যে আপনি 5টা রেস্টুরেন্টের ওয়েবসাইট বানায় ফেললেন। তো নেক্সট ইয়ার আপনার কাছে কেউ যদি কোনো রেস্টুরেন্টের ওয়েবসাইট চায়, আপনার নিজের হাতেই 5টা ওয়েবসাইট আছে, যেগুলোর ব্যাকআপ ফাইলও আপনার কাছে আছে, আপনি জাস্ট রিস্টোর করবেন, নাম আর কালারটা চেঞ্জ করে দিবেন, তাইলেই কিন্তু আপনি আলাদা একটা ইউনিক ওয়েবসাইট সার্চ করতে পারবেন তাদের। তো আপনার প্রতিবার যে এলিমেন্টেরও কাজ করতে হবে তাও আসলে না, এটা শেখার সময় শুরুর সময় কষ্ট থাকে, জিনিসটা ধীরে ধীরে যত দিন যাবে তত ইজিয়ার হবে আপনার জন্য, আর আপনিও এক্সপার্ট হয়ে যাবেন। আপনার মনেই থাকবে যে এলিমেন্টের কোথায় কি আছে, কই কি ফর্ম, ইমেজ বক্সের কোথায় কি সেটিংস, এটা আপনার 6 মাসের পরে এটা আর কখনো সেকেন্ড টাইম চিন্তা করতে হবে না যে এই সেটিংসটা আমি কই পাবো, সাইজ উইথ বাড়াবো কমাবো কিভাবে। তো আমরা এইভাবে দেখেন এখন কিন্তু ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করতে পারলাম। এইটাই আমাদের সাইট ট্রান্সফারের বিষয়। সাইট ট্রান্সফার ব্যাপারটা এইটাই, যে আমার ডেফ তাসিন পোর্টফোলিও থেকে আমি সেম ওয়েবসাইটটা যদি tasinrahman.com নিতে চাই, তাইলে আমি কি করব, সেম ব্যাকআপ নিব, এই ওয়েবসাইটটাকে আমি ব্যাকআপ করব, তারপর আমি এই ওয়েবসাইটে যাব, এখানে আমি রিস্টোর করব।
বাস এতটুকুই। আর তারপর আমাদের ব্যাকআপ অ্যান্ড রিস্টোরের বিষয়টা গেল। তো এখন আমরা আবার প্লাগইনসে যাই। তো আমাদের আরো অনেক অনেক প্লাগইনস আছে যেগুলো নিয়ে আমরা আরো দেখতে চাই, আরো কাজ করতে চাই। দেখেন এখানে আছে লিমিট লগ ইন অ্যাটেম্পট জিরো রেট, এইটাকে আমরা অ্যাক্টিভেট করি। এই প্লাগইনের কাজ কি? এই প্লাগইনের কাজটা কি সেটা আমরা দেখি। ড্যাশবোর্ডে যাই। নো, আই ডোন্ট ওয়ান্ট অ্যাডভান্সড অপশনস। এখানে হয় কি, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের শেষে ডব্লিউপি অ্যাডমিন দিলে পরে আমাদের লগ ইন প্যানেলটা চলে আসে। এই যে দেখেন এই লগ ইন প্যানেলটা যে আসছে, তো এখানে আমি যদি 7-8 বার পাসওয়ার্ড দিই, ট্রাই করি, তো হ্যাকার হয়তো বা ট্রাই করতে পারবে যে আমার ওয়েবসাইট ঢোকার জন্য। কিন্তু আমরা যদি লিমিট লগ ইন অ্যাটেম্প্ট দেই, এখানে আমরা সেট করে দিতে পারবো যে আমি কতবার চাই, এবং এই যে 0 ফেইল্ড লগ ইন অ্যাটেম্পটস ইন লাস্ট 24 আওয়ার্স। তো আমার এই ওয়েবসাইটে কেউ ট্রাই করে নাই এটাকে ঢোকার জন্য। টুলসে যদি যাই, আমরা বিভিন্ন আইপিকে ডিনাই লিস্টে ফেলতে পারি। যদি আমরা দেখি যে কোনো একটা আইপি অ্যাড্রেস থেকে বারবার আমার ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করা হইতেছে কিন্তু পাসওয়ার্ডটা ফেল হইতেছে, তাইলে আমরা ওই আইপি অ্যাড্রেসটা এখানে আসবে, ড্যাশবোর্ডে আসবে, ওইটাকে আমরা যদি এখানে দিয়ে রাখি তাইলে আর সে ট্রাইও করতে পারবে না। এই যে আইডেন্টিফাই অ্যান্ড কাউন্টার নিউ থ্রেটস, নতুন নতুন আইডি দিয়ে। তো আমাদের ওয়েবসাইট সাপোজ একটা ই কমার্স ওয়েবসাইট, আমরা খুব ভালো ব্যবসা করতেছি, তো কেউ একজন চায় না যে আমাদের ওয়েবসাইটটা চলুক কারণ তাদের প্রোডাক্ট চলতেছে না, তো সে ট্রাই করবে যে আমাদের ওয়েবসাইটটা ডাউন করার জন্য, বা হ্যাকাররা ট্রাই করতে পারে। তো এগুলা সেফটি আমরা মেনটেন করতে পারি, তখন আর আমাদের এই জিনিসটা হয় না। এই যে লক করব আমি কতটুকু, 4 অ্যালাউড ট্রাই, 4 বার কেউ যদি ভুল দেয় আমি 20 মিনিটের জন্য এটাকে লক করে ফেলবো। আর 4 বারের পরে যদি কেউ আরো একবার দেয়, 20 মিনিট লকের পরে যদি কেউ একবার ভুল দেয়, 24 ঘন্টা রাইট পাসওয়ার্ড দিলেও ঢুকতে পারবে না। তো এগুলো আমাদের সিকিউরিটির জন্য মেনটেন করা। 24 ঘন্টা পর কি আমি রিসেট করব নাকি না, সেগুলা। তারপরে আমাদের এই যে নোটিফাই অন লক আউট, আমার ইমেল অ্যাড্রেসে আমি একটা নোটিফিকেশন রাখতে পারি যে হ্যাঁ, যদি আমার এখানে কেউ বারবার ট্রাই করে জিনিসটা যেন দেখায় আমাকে, আমি এটাকে লগ আউট করি। এখন এই যে এইটার পাসওয়ার্ড কি দিয়ে রাখছি আমি, তাসিন11। ওকে, এটা আমি দেখানোর জন্য কাট করলাম। তো এখানে আমি ভুল একটা পাসওয়ার্ড দিই, র্যান্ডম কিছু একটা দিলাম, আমি লগ ইন করতে ট্রাই করি। আচ্ছা, ইনকারেক্ট ইউজার নেম। এখন আমি আবার একবার ভুল দিলাম, আমি 2 বার যে ভুল পাসওয়ার্ড দিলাম, 3 বার দেওয়ার দরকার নাই। যাই হোক, এবার আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকি। এই যে দেখেন আমি যে 2 বার ভুল পাসওয়ার্ড দিছি, এইটা আমি আমার ড্যাশবোর্ড থেকেই দেখতে পারবো। তো এই সেফটিগুলো আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করে রাখতে পারি বা ক্লায়েন্টদের এখানে দিতে পারি কোনো দরকার হইলে বা কোনো প্রয়োজনে। লিমিট লগ ইন অ্যাটেম্পটস, ইমেইল অপশনস, এখানে আরো কিছু সেটিংস আছে। 4 বার ট্রাই করলে এটা লক হবে। আর আর তো আমরা আরেকটা প্লাগইন দেখি, আমরা অ্যাড প্লাগইনে যাই। আবার অ্যাড প্লাগইনে যাওয়ার পর এখানে আমরা দেই ডব্লিউপি হাইড। এই যে ডব্লিউপিএস হাইড লগইন, এটাকে যদি আমি ইনস্টল করি, হাইড লগইন, এটাকে ইনস্টল করলাম অ্যান্ড দেন এটাকে আমি অ্যাক্টিভেটও করলাম।
ওকে, এখন দেখেন ডব্লিউপি হাইড লগইনের সেটিংসে যদি আমি যাই, এই যে এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে? দেখেন সবাই একটু এখন মনিটরে দেখেন, এটা আমার ওয়েবসাইট এলিমেন্টর তাসিন প্যান্থিয়ন সাইট আইও। ওকে, এই ওয়েবসাইটে যদি আমি লগ আউট করি, তো আমার লগ ইন করার জন্য আমার কি করতে হবে, যে ডব্লিউপি অ্যাডমিন এটা দেওয়া লাগবে সবসময়, তাই না? দেখেন আমরা কি দিই নর্মালি, ওয়েবসাইটে এসে ডব্লিউপি লগ ইন দিই, তারপর আমাদের লগ ইনের যে ফিল্ড আসে, তো এইটা আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের শেষে যদি আমরা ডব্লিউপি অ্যাডমিন দেই, তখন আমাদের অ্যাডমিন প্যানেলের অপশনটা আসে। এইটা যে হ্যাকার সেও তো জানে, তো সে 3-4টা ভুলভাল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে পারে। তখন আমাদের লগ ইন অ্যাটেম্পসের যদি প্লাগইনটা থাকে, আমরা দেখতে পাবো যে কোন আইপি অ্যাড্রেস থেকে তারা হচ্ছে যে লগ ইন করার চেষ্টা করছে। কিন্তু আমরা এটাও করতে পারি যে ডব্লিউপি অ্যাডমিন দিলে পরে আমাদের প্যানেলটা আসবে না, এখানে আমি আমার ইচ্ছা মতো একটা টেক্সট দিয়ে রাখবো। যেমন কিছু একটা বলেন, ধরেন ডব্লিউপি অ্যাডমিনের বদলে আর কি দেওয়া যায় যেটা দিলে আমার ওয়েবসাইটের এটা লগ ইন ইউআরএলটা আমি চেঞ্জ করতে চাই। এই যে দেখেন ওরা সাজেস্ট করতেছে যে ডব্লিউপি অ্যাডমিনের বদলে আমি লগ ইন দেওয়ার জন্য, বা এইখানে যদি আমি কিছু একটা বলেন যেটা আমি দিয়ে দিলে চান যে এইটা দিলে আমার ড্যাশবোর্ডটা আসবে, ড্যাশবোর্ডের যে আইডি পাসওয়ার্ডের ফিল্ড, এটা ডব্লিউপি অ্যাডমিনে আসবে না, অন্য কিছু দিলে আসবে। অন্য কি দেওয়া যায় বলেন, কিছু একটা বলেন। আমাদের অ্যাডমিন প্যানেলটা তো সবসময় ডব্লিউপি অ্যাডমিন দিলে আসতেছে, বাট এইটা তো সেফ না, কারণ হ্যাকার বা যেই হোক সবাই জানে যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আমি যদি ডব্লিউপি অ্যাডমিন লিখি আমার অ্যাডমিন প্যানেলটা চলে আসবে। আইডি পাসওয়ার্ড অবশ্যই চাবে, কিন্তু আমি চাই যে সে আইডি পাসওয়ার্ডের ফিল্ডটাকেও সে না দেখুক, আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে কিভাবে অ্যাক্সেস করব তা আমি বাদে অন্য কেউ না জানুক। ডব্লিউপি অ্যাডমিন আমি দিব না, অন্য কিছু দিব। শুধু অ্যাডমিন দেই, তাইলেও কিন্তু এই হ্যাকার ট্রাই করতে পারবে। ওকে, হ্যাঁ, তাহলে আরো আরো স্ট্রং কিছু, পেজের নাম @admin। আচ্ছা, @টা দেওয়া যাবে না, কারণ এটা আমাদের ওয়েবসাইটের ইউআরএল এ থাকবে, তো তো ইউআরএল এ ড্যাশ 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 দেওয়া যায়। পেজের নামটা কি, পেজের নামটা ধরেন ফুড ওয়েবসাইট আমাদের, তাই না? এই যে ফুড ড্যাশ অ্যাডমিন, এটাকে আমি সেভ চেঞ্জেস করি। এখন দেখেন একটা রিস্কি বিষয় হবে, সেটা হচ্ছে যে আমি এখান থেকে লগ আউট করি, আমি ডব্লিউপি অ্যাডমিন দিলে আমি আর এখানে ঢুকতে পারবো না। এটাকে আমি কাইটা দিলাম, এই যে আমার ওয়েবসাইটে চলে আসছে। এখন যদি আমি এখানে ডব্লিউপি অ্যাডমিন দেই, আমার কিন্তু আসবে না। এই যে পেজ ক্যান নট বি ফাউন্ড, এখন তো আমি অ্যাডমিন প্যানেলটা দেখতেই পাইতেছি না, ভুলভাল পাসওয়ার্ড দেওয়ার তো কোনো চান্সই নেই। তো আপনি যেটা বললেন আমরা তখন কি দিলাম, ফুড অ্যাডমিন, তো আমি এখানে ফুড অ্যাডমিন দিই, ড্যাশ ফুড ড্যাশ অ্যাডমিন। এই যে এইবার আমার লগ ইন প্যানেলটা আসবে। তো এখানে আমরা কাস্টম ইউআরএল দিতে পারি আমাদের নিজের জন্য, কারণ এখানে কি আমি ফুড অ্যাডমিন দিব নাকি আমি এখানে কি দিব এইটা তো মালিক বা আমি বাদে কেউ জানে না। তো হ্যাকার তো সে ট্রাই করবে ডব্লিউপি অ্যাডমিন দিবে, সে ডব্লিউপি অ্যাডমিন দিবে, বারবার দিবে, দেখবে যে এই ওয়েবসাইটই নাই, কারণ এই পেজটাকে আমি সরাই ফেলছি। এইগুলো সেফটির জন্য। তো ওকে, ঠিক আছে, আমি ফুড অ্যাডমিন দেই, কিন্তু এগুলাকে অবশ্যই করার পর কোথাও লিখে রাখবেন। হ্যাঁ, এটা সেটিংস থেকে করলাম, আমরা একটা প্লাগইন ইনস্টল করলাম ডব্লিউপি হাইড, ওই প্লাগইনটা ইনস্টল করার পর ওই প্লাগইনের মাধ্যমে এটাকে চেঞ্জ করা যায়। এই যে এই প্লাগইনসে যাই, ইনস্টল প্লাগইনসে গেলাম, এখান থেকে আমরা একটু এই যে ডব্লিউপিএস হাইড লগইন এটাকে ইনস্টল করছি, তো এটা সেটিংসে যাই। এটার সেটিংস আসলে আমাদের সেটিংসে নিয়ে যাবে, কিন্তু একদম লাস্টে যে লগ ইন ইউআরএল, এখানে আমি দিয়েছি ফুড অ্যাডমিন। হ্যাঁ, তো ফুড অ্যাডমিনটাকে যদি আমি ক্লিয়ার করে ফেলি, দেন আমি সেভ করি, তাইলে ভালো। আর সবসময় এই জিনিসটা মনে রাখবেন
কোন জিনিসটা দিয়ে আপনি চেঞ্জ করছেন। কারণ আপনি যদি এটা ভুলে যান যেখানে ফুড অ্যাডমিন দেওয়া, আপনি নিজেও কখনো এটাতে লগ ইন করতে পারবেন না। তখন আপনার হোস্টিংয়ে যাওয়া লাগবে, হোস্টিং থেকে ডিরেক্ট লগ ইন করতে হবে, অথবা এই ওয়ার্ডপ্রেসে ইনস্টলের সময় আমাদের একটা অপশন থাকে না যে আপনার ইমেল অ্যাড্রেস দেন। এইটা কেন দেয়? কারণ হচ্ছে ওই ইমেইলের মাধ্যমে যেন আমরা ব্যাকআপটা নিতে পারি। আর আমরা যখন WPVV বা অল ইন ওয়ান যেভাবে আমরা ব্যাকআপ নিই, ব্যাকআপ যেন আমরা ডিফল্টভাবে নেই। ব্যাকআপ ওয়েবসাইটের অ্যাক্সেস যেন আমরা WP অ্যাডমিন দিলেই পাই, ফুড অ্যাডমিন না দিতে হয় যেন। কারণ আমি সাপোজ ভুলে গেছি এখানে আমার কি দেওয়া আছে, সেটা আমার মনে নাই, তখন আমি ফ্রেশ একটা লিঙ্কে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে যদি আমি আমার ব্যাকআপটাকে রাখি, তাইলে কিন্তু আমার সেম আগের ওয়েবসাইটে চলে আসবে, আবার সেম টু সেম, বাট এক্সট্রা ডাটাগুলো থাকবে না, বাট 80% তো ওকে হবে। তাই এই যে আমাদের যখন দেখাবে যে WP অ্যাডমিন পেজটা নাই, তো তখন তাকে আমরা কোন পেজে দেখাবো? তখন তাকে আমরা যে এরর 404 পেজটাকে দেখাই নর্মালি। আর প্রতিটা ওয়েবসাইটে থিম যদি আমরা ইনস্টল করি, একটা এরর পেজ বানানো থাকে। যেমন এই যে এটার মধ্যে যদি আমি এখন WP অ্যাডমিন দেই, এই যে দেখেন WP অ্যাডমিন, আচ্ছা এখন আমার লগ ইন করা আছে দেখে WP অ্যাডমিনটা চলে আসছে, এটাকে আমি লগ আউট করি। আচ্ছা এইবার, ও আচ্ছা আচ্ছা, না আমি তো এই মাত্র এটাকে আবার রিসেট করে ফেলছি। হ্যাঁ আমি তো ফুড অ্যাডমিন থেকে রিসেট করছি। এই যে দেখেন WP অ্যাডমিন দিলে এটা কিন্তু 404 পেজে চলে যেতেছে বারবার। এইটাই হচ্ছে আমার রিডাইরেকশন ইউআরএল। এটাকে ডিফল্টে রাখেন, এটাকে চেঞ্জ করার দরকার নাই। কিন্তু এখন এখানে আমরা দিব লগ ইন, তাইলে আসবে। কারণ এই যে দেখেন এখন কিন্তু WP অ্যাডমিন দিলেও আসতেছে না, ফুড অ্যাডমিন দিলেও আসতেছে না, লগ ইনটা ডিফল্ট। এটা যদি আমরা না জানি তাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটে নষ্ট হয়ে যাবে। দেখা যাবে যে আমরা একটা কাজ করছি, পরে আমরা নিজেরা হঠাৎ করে ঢুকতে পারতেছি না। তো এই জন্য এটাকে আমরা সবসময় মনে রাখবো এবং খুব সতর্কভাবে এই কাজটাকে করতে হবে, এবং আপনার লিখে রাখতে হবে যে এই ওয়েবসাইটটা যে লিঙ্ক, এটার লগ ইন ইউআরএলটা কি দেওয়া। WP কোনটা? হ্যাঁ এটা তো আমি সবার ফার্স্টেই দেখাইলাম যে আমাদের ব্যাকআপ নেওয়ার জন্য WP ভিভিড এর পাশাপাশি আমরা এই মাইগ্রেশনেরটাও নিতে পারি, এটার মাধ্যমে আমরা নিতে পারি, এবং WP ভিভিড এর মাধ্যমে আমরা নিতে পারি। কিন্তু এটার মধ্যে কিছু প্রবলেম আছে, প্রিমিয়াম লাগে, সাইজের লিমিটেশন আছে, তাই বেটার প্র্যাকটিস WP ভিভিড এর মাধ্যমে করা। হ্যাঁ এইটার নামগুলো আমি সবগুলো দিয়ে দিব। আর কারণ কি যতগুলা প্লাগইন আছে, এই যে দেখেন আমি তো এখানে অনেকগুলো প্লাগইন ইনস্টল করছি, এই সবগুলা প্লাগইনই তো টুকটাক করে দেখাই দিয়েছি। তো এই যে WPS হাইড লগইন, এটা খুবই রিস্কি আমার কাছে মনে হয়, এই কারণটাকে ডিলিট করে দেবো, প্র্যাকটিস ওয়েবসাইটে রাখবো না। কারণ না হ্যাঁ আপনারা ডিলিট করতে পারেন, নাও করতে পারেন, মানে চেঞ্জ করেন না এটাকে, এটাকে চেঞ্জ করলে জিনিসটা প্রবলেম হয়ে যায়। হ্যাঁ কারণ আমরা যদি WP অ্যাডমিন থেকে এটাকে চেঞ্জ করি, তখন আমাদের রিসেটটা কাজ করে না। হ্যাঁ এই যেটাকে আমরা ডিলিট করে দিলাম, যেন এটা আমাদের কোনো রিস্কেই না থাকে। কারণ কোনো একটা কারণে যদি আমরা WP অ্যাডমিনটাকে চেঞ্জ করি এবং মনে না থাকে যে কীভাবে চেঞ্জ করছি, প্যান্থিয়ন ওয়েবসাইট এটাকে রিস্টোর করতে পারবেন না, আপনার ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে। তাই দেখেন যে এত বছর হয়ে গেছে, তারপরেও আমার যে মেইন ওয়েবসাইট এই পোর্টফোলিও, এটার মধ্যে কিন্তু আমি এই সিকিউরিটিটা দিই নাই, WP অ্যাডমিনই আমি অ্যাক্সেস করি। কারণ আমার পোর্টফোলিওতে আমি জানি যে এটা কেউ হ্যাক করতে ট্রাই করবে না, আর কেউ যদি হ্যাক করতে ট্রাই করেও সে তো আমার পাসওয়ার্ড জানে না, তো সে 2-3 বার ট্রাই করবে, আমার কাছে একটা ইমেল আসবে। এটা জীবনেও হয়নি, 5 বছর ধরে এই লিঙ্ক রানি, কিন্তু এমন কখনো ইমেল আসে নাই যে কেউ 4 বার ট্রাই করছে আমার পোর্টফোলিওতে ঢোকার জন্য। এটা কখনো হয় নাই। তো রিস্ক ফ্রি থাকা যায়। বড় ই কমার্স হইলে ওগুলার জন্য ম্যালওয়্যার অ্যাটাক করতে চেষ্টা করে অনেকে, আবার অনেক সময় হ্যাকাররা হ্যাক করে টাকা চায়। যে আপনার ই কমার্স ওয়েবসাইট প্রতি মাসে ধরেন আপনার লাখ টাকার বিজনেস হইতেছে, এই ওয়েবসাইটটা হ্যাকার অ্যাক্সেস করে ফেললো, তখন সে বলবে যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছি, এগুলো করছি, আমাকে এত টাকা পে করো, আমি তোমার আইডি পাসওয়ার্ড আবার দিয়ে দিই। আর একটা ওয়েবসাইটের মধ্যে যখন অনেক পুরাতন হয়ে যায়, তখন কাস্টমারের একটা ডাটাবেস থাকে, একটা লিস্ট হয়, অনেক কিছু জমে। তো একটা নতুন ওয়েবসাইট হারায় যাওয়া প্যারা না, কিন্তু আমাদের যদি একটা পুরান ওয়েবসাইট হারায় যায়, এটা খুবই ঝামেলা। তখন সেজন্য আমরা ব্যাকআপ রিস্টোর করলেও কিন্তু এটা পারবো না।
তো আচ্ছা ঠিক আছে, আমাদের এই মাইগ্রেশনটাকে আমরা রিমুভ করলাম। আর অল ইন ওয়ান মাইগ্রেশনটা যেহেতু আমরা ইউজ করি না, ডাব্লিউপি ভিভিটাকে ইউজ করি, তো এটাকেও আমরা রিমুভ করে দিই। আমরা লগ ইন অ্যাটেম্পটস দেখলাম, ডাব্লিউপিএস হাইড দেখলাম, মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ দেখলাম। এই যেমন অল ইন ওয়ান মাইগ্রেটটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করি, এটাকে ডিলিট করি, ফাইন, ওকে। আর অনেক সময় ডব্লিউপি ভিভিডে কোনো ওয়েবসাইট ব্যাকআপ দিলে দেখবেন যে প্রচুর টাইম লাগতেছে, কিন্তু এটা ব্যাকআপ হয় না বা লোডিং শেষ হয়েছে, তখন আপনার মনে হবে কি নষ্ট হয়ে গেল নাকি ঝামেলা। বাট এটা কিছু না, এটা খুবই কমন প্রবলেম। ডব্লিউপি ভিভিডের ইয়া হয়, মানে এটার সার্ভারটা ঝামেলা করে, নেটের স্পিড স্লো থাকে। তো আমরা তো যে ব্যাকআপ এবং আপলোডের মাধ্যমে কিভাবে আমরা ওয়েবসাইট ট্রান্সফার করবো সেটা আমরা দেখতে পাইলাম। তো আরও একটা জিনিস আমরা দেখি যে অটো মাইগ্রেশনের একটা অপশন আছে, এইটা কিভাবে করা যায়। এটা করতে হয় কি, দুইটা ওয়েবসাইটেই এই অটো মাইগ্রেশন অপশনটা ওপেন করতে হয়। তারপর জেনারেট কি নামে একটা অপশন আছে, ওকে জেনারেট কি কোথায়, রিমোট স্টোরেজ, ডেস্টিনেশন, জেনারেট কি বাই জেনারেট বাটন, ব্যাকআপস, অটো মাইগ্রেশন, তো ডাব্লিউপি ভিভি আমরা ব্যাকআপ করলাম, ইনস্টল করলাম, লগ ইন লিমিট অ্যাটেম্পটস, এটাকে আমরা রাখতে পারি আমাদের সেফটি পারপাসে, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর কোনো অপ্রয়োজনে আমরা চেষ্টা করবো যে এগুলো না রাখার জন্য, কারণ এই যে লগ ইন লিমিট, ডাব্লিউপিএস হাইড, ডাব্লিউপি ভিভির ব্যাকআপ, আমার ব্যাকআপ এবং রিস্টোরের কাজ যখন শেষ হয়ে যাবে, যেমন একটা ওয়েবসাইটে আমি ব্যাকআপ নিয়ে নিছি, তো ফাইলটা তো আমার পিসিতে ডাউনলোড হয়ে গেছে, এই তখন তো আমার এই প্লাগইনটার আর দরকার নাই, আমার কাছে তো ফাইলটা রেডি আছে। তো আমি অন্য ওয়েবসাইটে করবো কি, প্লাগইনটাকে আপলোড করবো, দেন আমি ফাইলটাকে আপলোড করবো। তো আমি আমার কাজ শেষ হওয়ার পর আমি চেষ্টা করবো সবসময় ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট করে দেওয়ার জন্য, কারণ আমার ফাইল হয়ে গেছে এখন, আর আমার এই প্লাগইনটাকে রাখা আমার ওয়েবসাইটটাকে ভারী রাখার দরকার নেই। ডব্লিউপি রিসেট আমি আর এখন রিসেটও করবো না, সো এটাকেও আমি ডিলিট করে দিলাম যে ওকে ফাইন, এখন তো আমার আর রিসেট করার কোনো কাজ নাই। তো আমার কাজ শেষ হলে আমি এগুলোকে সরাই ফেলবো। কিন্তু কোন প্লাগইনগুলোকে আমরা কাজ শেষ সরাইতে পারবো না, সেটা হচ্ছে যে এলিমেন্টর, কন্ট্যাক্ট ফর্ম 7, এগুলাকে আমরা কাজ শেষেও সরাইতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমরা এখন আরেকটা প্লাগইন দেখি, সেটা হচ্ছে যে ক্যাশ রিমুভ করার জন্য। এইটা কি, ডব্লিউপি সুপার ক্যাশ। এইটাতে কি হয়, যদি আমরা অ্যাক্টিভেট করি, অনেক সময় আমরা এলিমেন্টরে আমাদের ওয়েবসাইটে কোনো কিছু চেঞ্জ করি, কিন্তু চেঞ্জ করার পর যখন আমরা লাইভ লিঙ্কে যাই এটা চেঞ্জ হয় না। এটা কেন এরকম প্রবলেমটা হয়, তার কারণ আমাদের ব্রাউজার একটা ওয়েবসাইটের মেমোরি ধরে রাখে, কয়েক কিলোবাইটের একটা ক্যাশ ফাইল সে সেভ করে রাখে। তো আমাদের ব্রাউজার ছোট ছোট চেঞ্জগুলোকে ধরতে চায় না, যেন ও দ্রুত লোড করতে পারে কম ইন্টারনেটে। তো এই যে ডব্লিউপি সুপার ক্যাশ, এইটাকে যখন আমি ইনস্টল করব, এইটাকে ইনস্টল করার পর এই যে দেখেন ডব্লিউপি সুপার ক্যাশ, এটাকে বলতেছিলাম, এইটার সুবিধাটা কি, আমরা যখন কোনো মানে কাজ করতে নেই, যখন আমরা দেখি যে ওয়েবসাইটে আমরা চেঞ্জ করলাম কোনো কিছু বাট চেঞ্জ হয় নাই, তখন এই প্রবলেমটা হয় কি আমাদের ক্যাশ ফাইল জমা থাকে। তো এই যে এখানে একটা ডিলিট ক্যাশ নামে একটা অপশন চলে আসবে যদি আমরা এটাকে ইনস্টল করি, এই যে ডিলিট ক্যাশ, এইটা দিলে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের ক্যাশ মেমোরিগুলো ক্লিয়ার হবে। এটাকে আমরা আমাদের কাজ করার সময় রাখবো, যেন ওয়েবসাইটটাকে আমরা রিফ্রেশ করলে ইনস্ট্যান্টলি চেঞ্জেসগুলোকে দেখতে পাই। এই জন্য এটাকে আমরা ডিলিট ক্যাশটাকে ইউজ করব। যদি দেখি যে আমি কিছুটা চেঞ্জ করলাম বাট আমি লাইভ লিঙ্কে গেলে এটা চেঞ্জ হয় নাই, তখন আমাদের এটা ক্যাশ মেমোরি কারণেও হইতে পারে। পরে আমাদের যখন কাজ শেষ, ক্লায়েন্টকে আমরা ওয়েবসাইট হ্যান্ড ওভার করবো, পরে আমরা এটাকে আবার ডিঅ্যাক্টিভেট আবার আনইনস্টল করে ফেলবো।
এই যে দেখেন আমাদের এই ওয়েবসাইটে অনেকগুলা উইজেটস আছে এলিমেন্টরের। আমরা এই সবগুলাকে নিয়ে কাজ করছি এবং আমরা জানি যে কোনটার কি কাজ। ওকে ফাইন, কিন্তু আমাদের এইখানে আরো অনেক উইজেটস আমরা আনতে পারি নতুন হিসেবে এক্সট্রা। সেগুলো আমরা কিভাবে আনবো, সেটার কি সুবিধা, এই নামগুলো আমি গ্রুপে দিয়ে দিব, তখন আপনারা দেখে ইনস্টল করবেন। এলিমেন্টস কিট লাইট, এটাকে আমি ইনস্টল করি দেখেন। তারপর আরেকটা এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর, এটাকেও আমি ইনস্টল করলাম। দেখেন এগুলো কিন্তু সব চলে আসছে, এলিমেন্টস কিট, এসেনশিয়াল অ্যাড অন। ওকে, আমি কোথাও যাব না, আমি আবার ইনস্টল প্লাগইনে যাব। আচ্ছা স্কিপ দিস স্টেপ দিই, বেসিক অ্যাডভান্স কাস্টম, অ্যাডভান্সটা আমরা দিব, তাইলে আমরা দেখতে পাবো এই এই প্লাগইনের কাজ কি। আমাদের যে এলিমেন্টরের পাশে এতগুলা উইজেটস থাকে, এই এসেনশিয়াল অ্যাড অন ইনস্টল করার পর আমরা আরো এরকম অনেকগুলো উইজেটস পাবো যেগুলো আরো অনেক অ্যাডভান্স ফিচার সহ। এই যে এখান থেকে আমার কি দরকার, টার্ন অন, যেগুলো আপনার দরকার, কিন্তু আমরা টার্ন অন অল দিতে চাই। এটার আগে দেখি অপশন আছে কিনা। বেসিক রিকমেন্ডেড, এটাকে আমি অন নেক্সট দিলাম। এই যে দেখেন এই প্রত্যেকটা কিন্তু ফিল্টারেবল গ্যালারি, ফ্যান্সি টেক্সট, এই প্রতিটা কিন্তু হচ্ছে আমাদের একটা উইজেটসের নাম। ফ্লিপ বক্স, এই জিনিসগুলো কিন্তু আমাদের ছিল না, তো এটা আমরা রাখতে চাই। এটাকে স্কিপ করব। তারপরে আমরা এখানে এগুলো হচ্ছে যে বিজ্ঞাপন, আমরা এটাকে ফিনিশ করব। গেল, আমরা প্লাগইনসে যাব, আবার ইনস্টল প্লাগইনসে যাব। আমরা দুইটাকে ইনস্টল করলাম, আমরা আরো দুই একটাকে ইনস্টল করব। আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর ইউএই, এটাকে আমরা অ্যাক্টিভেট করলাম। এই দেখেন ইউএই, এলিমেন্টস কিট আর এসেনশিয়াল অ্যাড অন, মাত্র তিনটা করছি। এই তিনটার একটা আলাদা করে আমাদের অপশন আসছে। আর একটা লাস্টলি আমরা অ্যাড করব, সবগুলোর নামই আমি দিয়ে দিব, নাম হচ্ছে রয়্যাল অ্যাড অন। এই যে রয়্যাল অ্যাড অন ফর এলিমেন্টর। এখন অ্যাড অন ফর এলিমেন্টর মানেই হইতেছে যে আমার এলিমেন্টরের মধ্যে ও এক্সট্রা কিছু উইজেটস অ্যাড করবে। ওই এক্সট্রা উইজেটগুলোর বাড়তি কিছু ফিচার আছে যেগুলো আমি নর্মাল এলিমেন্টরে পাবো না, এটা হচ্ছে প্রথম। এবং সেকেন্ডলি আমরা অনেকগুলো টেমপ্লেট পাবো যেটা আমাদের রেডিমেড থাকবে। এই যে এখন আমরা যদি একটা নর্মাল পেজে যাই, এই যে এই পেজে আমার এলিমেন্টরে দেখেন এই কয়েকটা অপশন ছিল, লেআউট, বেসিক, প্রো, জেনারেল, হ্যান্ডটেন, এই কয়েকটা। এটাকে আমি এখন রিফ্রেশ করি। আমি 4টা প্লাগইন ইনস্টল করছি, এই 4টার মধ্যে থেকে প্রচুর উইজেটস অ্যাড হয়ে গেছে। এখন আমাদের নেক্সট ক্লাস হবে কবে, হয় 15 অথবা 17 তারিখে। তো এর মাঝে যে আমাদের 7 দিনের গ্যাপটা, এই গ্যাপের মধ্যে এই সবগুলা উইজেটসটাকে জাস্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখেন যে আপনার ওয়েবসাইট জিনিসটা কেমন আসে। কারণ এইটা, এই যে দেখেন এখানে কতগুলো অপশন চলে আসছে। এই যে আমাদের বিল্ড উইথ এআই, তারপরে এটা হচ্ছে যে রয়্যাল অ্যাডঅনসের। তো অপশনসগুলো কই গেল, এই যে এলিমেন্টস কিট নামে আমার একটা আলাদা আসছে, এলিমেন্ট কিট হেডার ফুটার নামে আসছে, রয়্যাল অ্যাডন নামে একটা আলাদা অপশন আসছে, রয়্যাল অ্যাডন প্রিমিয়াম নামে আলাদা একটা অপশন, এসেনশিয়াল অ্যাডনস। আমার প্রতিটা প্লাগইনের নামে নামে কিন্তু এই যে আলটিমেট অ্যাডন, প্রতিটা প্লাগইনের নামে নামে আলাদা আলাদা আমি একটা সেকশন পাইছি। এই সেকশনের যে উইজেটসগুলো, বেসিক্সগুলোকে তো আমরা জানি কোথায় কি করতে হয় না করতে হয়, কিন্তু আমি জাস্ট এক দুইটা আপনাদেরকে দেখাই দিব, আর বাকিটা এটাকে জাস্ট সিমিলার, আপনারা দেখলে বুঝবেন, না দেখলে না বুঝলে সেটা তো অবশ্যই জানাবেন গ্রুপে। এই যে দেখেন বাটন, এই বাটনটাকে আমরা দেখি। নর্মাল এলিমেন্টারের বাটন থাকে, বাট এই বাটনের কিছু আলাদা সুযোগ সুবিধা পাবো। এই যে ইউআরএল, বাটনের আইকনটা আমি এখান থেকে দিয়ে দিলাম, লার্ন মোর, এখান থেকে আমি স্টাইল করতে পারবো, বাটন, বর্ডার, শ্যাডো, আলাদা আলাদা সুন্দর ইজিলি অপশন। তারপর আমার আইকনের কালার কি হবে, আইকনটা কত বড় হবে কত ছোট হবে, এই জিনিসগুলো কিন্তু আমার এলিমেন্টরের বাটনে নাই। এটা আমার আছে কোথায়, এই বাটনটার মধ্যে, এলিমেন্টস কিটের বাটনে। তো এখানে দেখেন এই যে অনেকগুলা সেম জিনিস। তারপরে ইমেজ কম্প্যারিজন, এটা খুব আপনারা ইন্টারেস্টিং একটা জিনিস। দেখেন ইমেজ কম্প্যারিজন, আমরা বিফোর আফটার কিছু ওয়েবসাইট দেখি না, যে বিফোর এডিটিং আফটার এডিটিং, বা একটা কোম্পানি সাপোজ বিল্ডিং কালার করে
বাড়িটাকে রং করার আগে কেমন ছিল, রং করার পরে কেমন হয়েছে সেইটা দেখায়। তো এই কিছু কিছু প্লাগইন হচ্ছে আপনার এলিমেন্টরে নাই, আর কিছু কিছু প্লাগইন আছে কিন্তু আরো অ্যাডভান্স ভাবে আছে। এই যে দেখেন, এই প্লাগইনটা কিন্তু এলিমেন্টরে নাই। এই যে ইমেজ কম্প্যারিজন, এটাকে যদি আমি পাবলিশ করি, দেখেন এটাকে যদি আমি ভিউ দেই, এই যে এই টুলসটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, এটা আপনারা দেখলেই বুঝবেন। কিন্তু এটার ব্যাপারটা কি, এই যে বিফোর আফটার আমি একটা দিতে পারতেছি। এই যে এই স্লাইডারের যে বিফোর আফটার কম্প্যারিজনের টুলসটা, এই টুলসটা যে অ্যাভেলেবেল, এটা আমার এলিমেন্টরে নাই, এটা আমার কোথায় আছে, এটা আমার আছে হচ্ছে এলিমেন্টস কিটে। তো এই যে দেখেন প্রচুর নতুন 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 প্লাগইন, তারপরে হেডার ফুটারের জন্য আরো বেশ কিছু নতুন প্লাগইন, রয়্যাল অ্যাডঅনসের কিছু নতুন প্লাগইন আছে। এই যে চার্ট জিনিসটা কিন্তু আমার ছিল না, তো এখন আমি একটা এরকম চার্ট দেখাইতে পারি। তো এই 4টা প্লাগইনের কারণে আমাদের মোটামুটি 50টা নতুন উইজেট পাইছি আমরা এক্সট্রা, যেটা প্রতিটা দেখানোর মতো কিছু না, কিন্তু এই প্রতিটা জিনিস দেখার মতো। তাই আপনারা নিজের এটাকে দেখবেন, এন্ড কোনো কনফিউশন থাকলে সেই ক্ষেত্রে জানাবেন। রয়্যাল অ্যাডঅনসে এখানে আছে, এসেনশিয়াল অ্যাডঅনসে যদি যাই, এখানে অনেকগুলো আছে। এই যে ডেটা টেবিল, এইটা একরকম। এই যে টেবিলটাকে আমি এখানে কন্টেন্ট চেঞ্জ করতে পারি ইজিলি। তো এই ব্যাপারগুলোকে দেখবেন, আর এই 4টা ডাউনলোড করে নেবেন, এসেনশিয়াল, এলিমেন্টস কিট, রয়্যাল অ্যাডন আর আলটিমেট অ্যাডন। এই যে আরেকটা আলটিমেট অ্যাডনের, যদি আমরা ব্রেড ক্রামসগুলোকে দেখি, হোম, তো এই জিনিসগুলোকে আমরা দেখবো। এই যে ফ্লিপ বক্স, এরকম বেশ কিছু প্লাগইনস আছে, খুব সুন্দর সুন্দর এক্সট্রা ফিচার্স, যেগুলো আমাদের নিজেরা আমরা দেখে নিব আমাদের নেক্সট ক্লাসের আগেই। তাইলে হচ্ছে যদি আমরা সবগুলোকে সার্ভ করতে পারি, তখন অনেক নতুন জিনিস জানবো, প্লাস আমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হবে।